আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, এ পর্যন্ত কয়েকশো এমপি ও মন্ত্রীর নামে মামলা হয়েছে। অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, আবার অনেকে গা ঢাকা দিয়ে রয়েছেন। দর্শক, এ পর্যন্ত অনেক এমপি মন্ত্রীর নেতা সেনাবাহিনীর আন্ডারে রয়েছেন 126 জন। প্রিয় দর্শক, সেনাবাহিনী বলছে তারা সেখান থেকে পালিয়েছে। এটা একটা আপনাদের কাছে প্রশ্ন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। 126 জন আশ্রয় চেয়েছিলেন। 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখন আশ্রয় চেয়েছিলেন তারা, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। অবশেষে তারা বলছেন সেখান থেকে পালিয়েছেন। দর্শক, অবশেষে তাদের কাছে আর 7 জন রয়েছে। এখন তাদের কাছে আশা করা যায় কে কে রয়েছেন? ওবায়দুল কাদের রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, আরও অনেক বড় যে নেতাগুলো রয়েছে তারা কিন্তু রয়েছেন। জনগণের হাতে পড়লে তো তাদের পরিণতি খারাপ, তাই আইন কেউ নিজের হাতে যাতে তুলে না নেয় তারা কিন্তু আশ্রয় দিয়েছেন। তাদের উপরে কিন্তু কয়েক মামলা করা হয়েছে, তাদেরকে কিন্তু পুলিশের আওতায় দেওয়া উচিত ছিল, সেখানেও কিন্তু দেওয়া হয় নাই, অথচ তারা বলছেন পালিয়ে গেছে। আর যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, সালমান, পলক, জিয়াউল, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে, সেটি আপনাদের সাথে তুলে ধরব। কি বলছে রিমান্ডে নেওয়ার পর বলছে, রিমান্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। গ্রেপ্তার হওয়া দেশের বড় বড় দুর্নীতি এবং সবকটির সঙ্গেই জড়িত ছিলেন। দেশের যতগুলো দুর্নীতি হয়েছে, টাকা পয়সা, মার্ডার, খুন, সবগুলোর সাথে তারা সংযুক্ত ছিল। এই মন্ত্রীরা সংযুক্ত ছিল এবং ঘনিষ্ঠ এবং তার সাথে জড়িত ছিল। বিশেষ করে তারা আত্মীয় স্বজনদের কারণে ব্যস্ত সময় পার করতে হতো বিভিন্ন মন্ত্রণালয়, শীর্ষ কর্তব্য এবং ব্যক্তিদের সাথে। তবে তাদের বেশিরভাগই কমিশনের বড় একটি অংশ নিজেদের পকেটে রেখে দিতেন। মানে তারা যে দুর্নীতি করতেন, সেই দুর্নীতির বেশিরভাগই টাকা তাদের পকেটে ভরাতেন, দুর্নীতির টাকা। আবারও অনেক কর্তব্য ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কথা বলে নিজেরাই বাগিয়ে নিতেন বড় বড় কাজ। প্রধানমন্ত্রীর পরিবারের কথা বলে অনেকগুলো কাজের যে টাকাগুলো আসতো দুর্নীতি উপেশ, তারা ভাগাভাগি করে নিতেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারকৃত এমন তথ্য নীতিমালা চোখে কপাল উঠে যায়, কপালের উপরে চোখ কপালের উপরে উঠে যায় এমন তথ্য শোনার পরে তদন্ত বলছে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউ মার্কেটের যে মার্ডারটা হয়েছে সেটাকে কেন্দ্র করে আর অন্যগুলো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে। তারা কি বলছেন? তবে এসব তথ্য এখন আমল নেওয়া হচ্ছে না, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তারা এইসব কথাগুলো কানে নিচ্ছে না, পাশ কাটিয়ে যাচ্ছে। কেউ চুপ করে থাকছে, কেউ হাসতেছে, একজনের একক রকম কৌশল ব্যবহার করছে সেই রিমান্ডে। এগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে আগে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজার কেলেঙ্কারি বিষয়ে এখনও মুখ না খুললেও বেশিরভাগ সময় তিনি নীরবে থাকছেন। তাকে অনেকবার জিজ্ঞাসাবাদ করলে 10টা কথা বলার পর একটি কথার উত্তর দেয়, তার মানে তাকে কোনো ডান্ডার বাড়ি দেওয়া হয়নি, সেখানে তাকে শুধুই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ, আওয়ামী লীগের ক্ষেত্রে বা কিছু কিছু নেতার ক্ষেত্রে। আর যদি জনসাধারণ হতো, বিএনপি জামাত হতো, তাহলে বুঝতে রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ না কাকে বলা হয়, সেটা যারা থেকেছে কারাগারে তারা বোঝেন যে লাঠির বাড়ি কী জিনিস। শেয়ার বাজার কেলেঙ্কারি বিষয়ে এখনও মুখ খোলেনি, বেশিরভাগই সময় তিনি নীরবে থাকছেন। সালমান এফ রহমান ফোন আলাপে সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেছেন বিষয়টিতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ছিল। তাদের একটি ভিডিও এবং একটি ফোন আলাপ ভাইরাল হয় এই সালমান এফ রহমানের, সেটি সজীব ওয়াজেদ জয় তাকে নাকি বলেছিল আমি যেভাবে বলছি ঠিক সেভাবে কাজ করবেন, সেটা নাকি তার সাজানো কাঠসাজি ছিল, এটাই বলছেন। তিনি কোনো দোষ করেননি, তিনি হলো দুধের ধোয়া, আমি কেবল মেসেঞ্জারই ছিলাম মাত্র। সালমান দাবি করছেন তথ্য মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচন বিষয়ে যাবতীয় নীলনকশা করেছিল, নির্বাচনের সকল নীলনকশা করেছিল, কেবল নির্বাচনের জন্যই তারা কয়েকজন শত কোটি টাকা নিজেদের পকেটে ভরেছেন। এই নির্বাচন যে নীলনকশাভাবে করা হয়েছে, কোনো নির্বাচন সঠিকভাবে হয়নি, এতে কয়েকশো কোটি টাকা যে ব্যয় হয়েছে সেই টাকা তারা বেশিরভাগই পকেটে ভরিয়ে নিয়েছে। জ্বালানি সেক্টর, তারপর সব কিছু নিজ ডিজাইন করতেন নজরুল হামিদ বিপু।
জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ, তারপরে ব্যবসা বাণিজ্য, অনেক যে প্রকল্প আছে জ্বালানি, সব কিছু প্রকল্প তারাই সাজাতেন এবং তারাই নকশা করতেন কমপক্ষে। তারপরে ব্যাপক চেক এবং দেশের কল্যাণের বাইরে নিজের কল্যাণ ব্যবহার করতেন বিপু। দেশের কল্যাণের চাইতে নিজের কল্যাণটাই বেশি ব্যবহার করতেন এই বিপু। গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দাবি করেন সরকার নির্দেশেই তিনি অপরাধে জড়িয়েছেন। শেখ হাসিনা তাকে যা বলতে বলেছে তিনি তাই করেছেন, তার নিজে থেকে তিনি কিছুই করেনি এবং সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং বলছেন রিমান্ডে। একাধিক সূত্রে জানা গেছে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আপনার পলক লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। এত বড় একটি অংশ নানান কায়দায় এখানে পাচার করেছে বিদেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ার পর নাম ভাঙ্গিয়ে তারপর স্বেচ্ছাচারিতা করেছে তথ্য প্রযুক্তির খাতে। শুধু পলক নন, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা। তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এই পলকের স্ত্রীর আরিফা জেসমিনের। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা গড়েছেন সম্পদের পাহাড়। শুধু সিঙ্গাপুর, মালয়েশিয়া পাহাড়ের সম্পদ মানে গড়েনি, তারা বাংলাদেশেও কোটি কোটি টাকার সম্পদ করেছে এবং তার আত্মীয় স্বজন চাকর বাকরের নামেও রয়েছে ব্যাংকে কোটি কোটি টাকা। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন এই পলক। যত ইন্টারনেট সংযুক্ত যে প্ল্যাটফর্মগুলো আছে সেই আইসিটির অজুহাতে কোটি কোটি টাকা বাজেট নিতেন আর তা নিজের পকেটে ভরাতেন এই পলক সাহেব। সজীব ওয়াজেদ আইসিটি উপদেষ্টা হওয়ার এই খাতে ছিল না কোনো জবাবদিহি, মানে সজীব ওয়াজেদের নাম ভেঙে অনেকগুলো আইসিটি থেকেও তিনি টাকা আত্মসাৎ করেছেন। সজীব ওয়াজেদ আইসিটি উপদেষ্টা হওয়ায় এ খাত ছিল না কোনো জবাবদিহি। পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস পায়নি সে সময়ে। যদি কেউ বলতেন যে গুম হতেন নয় গ্রেপ্তার হতেন। সবশেষে জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতো পলকের গত 5 বছরের সম্পদে আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ এবং বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছেন 300 থেকে 400 বিঘা জমি, ঢাকায় কমপক্ষে 15টি ফ্ল্যাট। পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি আছে। অভিযোগ রয়েছে নামে বেনামে প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে। 30 থেকে 40 হাজার কোটি টাকা রয়েছে। বাংলাদেশে যে 18,000 মার্কিন ডলার যে কোটি টাকা ঋণ করা হয়েছে বাইরের দেশ থেকে, তার চাইতে 1 কোটি হাজার বেশি টাকা দেশে থেকে বিদেশে পাচার করা হয়েছে এমন তথ্য মিলেছে। অভিযোগ রয়েছে নামে বেনামে প্রায় 30,000 ও 40,000 কোটি টাকা সম্পদ রয়েছে পলকের। বছরে মাত্র 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় আপনার হকার শাহজাহান হত্যা মামলায় এনটিএমসির সাবেক ডিজি বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গোয়েন্দা দপ্তর গত 3 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর বিরুদ্ধে রয়েছেন খুন, গুম, অসংখ্য ব্যক্তির ফোন এবং আড়ি পাতায় অভিযোগ। তবে জিয়াউল আহসান দাবি করছেন তিনি সব কিছুই করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় ও তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর নির্দেশনায়। এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হলেও তা চলত তারিকের ইশারায়, মানে তারিকের ইশারায় তারা সব কিছু করতেন। প্রিয় দর্শক, এমন কোনো এমপি মন্ত্রী নাই যে কোটি টাকার সম্পদ করেছে। তারা বাইরের দেশ থেকে যেসব ঋণ এবং লোন করেছে সেটাও তারা লুটপাট করেছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান এবং ব্যবসা খাত থেকে তারা কোটি কোটি টাকা নিজের নামে অ্যাকাউন্টে ভরিয়েছে আর গরিব অসহায় সাধারণ মানুষকে নির্বিচারে তারা হত্যা করেছে, চুষে খেয়েছে এবং তাদেরকে গরিব থেকে আরও গরিব বানিয়েছে এই এমপি মন্ত্রীরা। তো দর্শক, আইনের আওতায় তাদের নেওয়া উচিত, বিচার করা উচিত। তাদের যে অ্যাকাউন্টে টাকা রয়েছে সব অ্যাকাউন্ট জব্দ করা উচিত ছিল অনেক আগে থেকেই, কিন্তু সেই সুযোগ অনেকে করে দিয়েছে। যেমন সেনাবাহিনীর কাছে
এতগুলো 126 জন আশ্রয় নিয়েছিল, সেখানে মাত্র 7 জন রয়েছে, তারা বলছেন পালিয়ে গিয়েছে। আর পুলিশ কয়জনকে বা গ্রেপ্তার করেছে, অনেকগুলোকে গ্রেপ্তার না করেও ছেড়ে দিয়েছেন। আর যে সব ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তার মধ্যে অনেকেই আওয়ামী লীগপন্থী, কিছুটা আছে জনগণপন্থী। তার দর্শক, যদি আওয়ামী লীগ সরকারপন্থী হয়ে থাকে, এখন অনেক এমপি মন্ত্রী বা যেসব পুলিশ অফিসার রয়েছেন তাদেরকে দ্রুত পদ থেকে বহিষ্কার করে বিচারের আওতায় নেওয়া উচিত এবং দ্রুত সেসব সংস্কার করা উচিত। কারণ এসব এমপি মন্ত্রী থাকলে কারো বিচার হবে না, রাতে আধারে তাদেরকে পালিয়ে দেবে, তারা ভারতে পালিয়ে যাবে। এ পর্যন্ত অনেকে পালিয়ে গেছে, আরও পালিয়ে যাবে। কয়েকদিন কারো হয়তো বিচার হবে, তারপরে তাদেরকে গোপনে ছেড়ে দেবে। এটাই হবে বাংলাদেশে। কারণ যতগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তার মধ্যে কিছুটা আওয়ামী লীগপন্থী ছিল, আর যার কারণে তাদের বিচার হবে না। আবারও দেখা হবে কোনো ভিতরে। আল্লাহ হাফেজ।